ভিউয়ার্স, আর টিভির পডকাস্ট জুম বক্সে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সারা ফাইরুজাইমা এবং আজকে অতিথির আসনে যিনি আছেন তার ইন্টারভিউ করতে আমি ভয় পাই, কারণ ইন্টারভিউ শেষে তিনি বললেন না সারা হলো না, ঠিকঠাক হলো না। তো আজকে আমি চেষ্টা করব খুবই ঠিকঠাক ইন্টারভিউ করার, কারণ আজকে সময়টা অনেক বেশি। তারপরও দেখি শেষ তক কি পাওয়া যায়। আর আসলে এটা তো তার পরিচয় হতেই পারে না, তার পরিচয় হচ্ছে তিনি অসম্ভব গুণী একজন শিল্পী। আর বাকি পরিচয়টা তার কথায় তার কাজে আমরা জেনে নিব। তিনি হচ্ছেন সোহেল মন্ডল। ভাই প্রথমেই সরি, আচ্ছা আমাকে তো বলা হয়েছিল যে এটা ইন্টারভিউ হবে না, এটা জাস্ট পডকাস্ট, আমরা নিজেরা জাস্ট কনভারসেশন করব। তাইলে তো আমার আজকে এমনিতে আধা ভুল মাফ। হ্যাঁ, কারণ আজকে আমি কোনো প্রশ্নে যাচ্ছি না, জানা জানি কিছু নেই, গল্প করব। একদমই তাই। সো অনেকদিন পরে দেখা হলো ভাই তোমার সাথে। কি অবস্থা, কেমন যাচ্ছে? আমার চলতেছে ভালোই, ঈদ গেল মাঝখানে, সো এখন একটু কাজের মধ্যে ঢুকতে চাই। বেশ কিছুদিন অবসর কাটালাম, এই তো ঠিকঠাক। তোমার কেমন যাচ্ছে? আলহামদুলিল্লাহ, কান্ট কমপ্লেইন করার জায়গাটা নাই, ভালো যাচ্ছে ভালো যাচ্ছে। ঈদে তো কাজের একটু চাপ ছিল। আমার এবারের ঈদে খুব একটা কাজের না, সবকিছু মিলে এবারের ঈদে আমার খুব বেশি প্রেশার জানি। দুটো নাটক গেছে দীপ্ত টেলিভিশনে, এছাড়া আর কোনো কাজ, যেগুলো 4-5টা কাজ করেছিলাম ঈদের বেশ কিছু আগেই, সেগুলো যে অন এয়ার হয়নি। আশা করি হয়তো ঈদের পরে এখন বিভিন্ন ইউটিউব চ্যানেলে অথবা ইয়েতে আসবে। আমি যেহেতু আজকে অনেকটা সময় পেলাম, তো শুরু থেকে একদম যদি শুরু করতে চাই, হ্যাঁ, ছোটবেলাটা কেমন ছিল, কোথায় কেটেছে? ছোটবেলাটা আমার খুবই মিক্সড একটা ইয়েতে পরিবেশে কেটেছে। খুব ছোটবেলায় গ্রামে, বগুড়াতে, আমার গ্রামের বাড়ি বগুড়া। তো বগুড়ার ওখানে কিছুদিন কাটাম, 5-6 বছর পর্যন্ত ওখানে ছিলাম। তারপরে আবার ঢাকায়। বগুড়া কি মানে নিজেদের বাড়ি বগুড়ার জন্য? হ্যাঁ, নিজেদের বাড়ি। এটা ধুনট থানা একটা আছে আমাদের, যমুনা নদী থেকে হয়তো আমাদের বাড়ি থেকে 5-6 কিলোমিটার দূর হয়। তখন আর একটু বেশি দূরে ছিল, ভেঙে আরো কাছে চলে আসছে। সো ওই পরিবেশে বড় হওয়া। দেন ওখান থেকে 92-র দিকে আমি আসলে ঢাকায় আসি, পুরো ফ্যামিলি শিফট করে। 97-8 পর্যন্ত ঢাকায় ছিলাম, তারপরে আবার বগুড়ায় শিফট। আবারও কি সে ধুনটে? হ্যাঁ, ধুনটে। এবং ওখানে আমার স্কুল, মানে সেকেন্ডারি স্কুল শেষ করা। তারপরে আমার নানু বাড়ি ছিল কাজীপুর, মানে ধুনটের পাশে আরেকটা থানা, এটা সিরাজগঞ্জের। সো ওখানে গভর্নমেন্ট মুনসিপাল কলেজে হচ্ছে ইন্টারমিডিয়েট, অ্যান্ড দেন 2006-এ আমি আবার ঢাকায় আর কি। ছোটবেলার সোহেল মন্ডল কেমন ছিল? খুব দুরন্ত ডানপিটে নাকি ঠান্ডা স্বভাবের? কয় ভাই বোন? আমরা 2 ভাই। আমি সবসময় একটু দুরন্ত বলতে ভাইয়ার সাথে এক ধরনেরই চলতো, দৌড়াচ্ছিল। আমার বড় ভাই একদমই আমার চেয়ে খুব বেশি বড় না, 1 বছর 3 মাসের বড়, পিঠাপিঠি। সো ওই দুরন্ত যেটা ছিল। তবে আমার ভাই আমার চেয়ে খুব বেশি আর কি চঞ্চল ছিল। আবার অপোজিটটাও সে প্লে করতে পারতো, মানে চঞ্চল এবং শান্ত। আর আমার সকল অপকর্ম এই হচ্ছে ও ফ্লাশ করতো। সো এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছে। বাবা মার লক্ষ্মী সন্তান সাজার একটা চেষ্টা। হ্যাঁ, একদমই তাই। ওর দুরন্তপনা আমার উপর দিয়ে গেছে, এবং আমি মিক্স ভাবি। আমি খুব বেশি দুরন্ত হয়তো একটু ছিলাম ছোটবেলায়, এখন সেটা একদমই। আমার ভাই ফ্ল্যাশ করে দিত, তো বোধহয় দুষ্টামি করার সুযোগ কম হয়ে যেত। আচ্ছা, তাহলে অভিনয়ের সাথে সম্পৃক্ততাটা ঠিক কোথায় হলো? এটা বগুড়া থেকেই নাকি ঢাকায় আসার পর কিভাবে শুরু হলো? এটা আমার যতদূর মনে পড়ে, আমাদের ধুনট থিয়েটার নামে একটা থিয়েটার ছিল। আমি স্কুল করতে, আমাদের স্কুলের যে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন, উনি হালিম স্যার, আমাদের খুব আদর যত্ন করতেন। তো উনি যাত্রাপালায় কাজ করতেন, এবং আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার ওখানে সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা প্লেও করেছিলেন। তো আমি পার্টিসিপেট করেছিলাম, কিন্তু পারফরমেন্স করা হয়নি কোনো একটা কারণে। আর ধুনুট থিয়েটার যেটা ছিল, সেখানে আমি কিছুদিন গিয়েছিলাম জাস্ট বন্ধুদের উৎসাহে, কারণ বন্ধুরা। কোন ক্লাসে পড়াশোনা? এটা ক্লাস 9। কিন্তু ওগুলো কোনোটাই আমার কাছে মনে হয় না যে আমার ইন্সপিরেশন ক্রিয়েট করেছে অভিনেতা হিসাবে। জাস্ট ওই সময় ওই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকা, বা বন্ধুরা যাচ্ছে সো আমিও যাই। এবং ধুনুট থিয়েটার বেশ ভালোই তখনই ছিল, অ্যাক্টিভ ছিল। এখন কিছুই নেই, বাট তখন মামুন স্যাররা ওখানে ধুনুটে গিয়ে, মানে মামুন রশিদ, তারা ওখানে যে শোটো করতেন, আমার এটুকু মনে আছে।
ওখান থেকে ঢাকায় যখন আমি শিফট করি ইন্টারমিডিয়েটের পরে জাস্ট অবসর টাইম ছিল, কারণ আমি খুব ভালো ইউনিভার্সিটিতে চান্স পাইনি। সো পড়াশোনার জন্য বাংলা কলেজে ভর্তি হয়েছিলাম, এবং অফুরন্ত সময় আশেপাশে আর কিছু করার নেই, আড্ডাবাজি ছাড়া, বন্ধুদের ক্লাস আর আড্ডাবাজি ছাড়া। আর আমার বই পড়তে ভালো লাগতো, বা একটু গল্প করতে ভালো লাগতো, বা গল্প শুনতে ভালো লাগতো, হয়তো ওইরকম কোন একটা ছিল। ওই জায়গা থেকে থিয়েটার দেখতে চাওয়ার একটা উৎসাহ, এবং সেই থিয়েটার দেখতে গিয়ে দেখি যে এখানে করা যায়, স্কুলিং করা যায় এবং পার্টিসিপেশন করা যায়। শিল্পকলায়? এটা শিল্পকলা না, আমার যতদূর মনে পড়ে মহিলা সমিতিতে, পুরোনো বেলি রোডে পুরোনো যে হলটা ছিল তখন। তো বিজ্ঞাপন দেখে শো দেখতে যাওয়া, বা ওই শো দেখতে গিয়ে আসলে পাই যে এখানে করা যায়, পার্টিসিপেশন করা যায়। তো তখন আসলে জাস্ট কি হয় যে ধরো থিয়েটারে গেলে তখন অপিয়াপাড়া কাজ করছে, আমি অপিয়াপার ভীষণ ফ্যান ছিলাম, একদমই ক্রাশের মতো। সো ওইটা একটা হয়তো কোনো একটা কারণ হতে পারে থিয়েটার দেখতে যাওয়ার কারণ। তখন রক্তকর্মী চলে, অপিয়াপা রক্তকর্মী করছেন তখন, অপিয়াপা মিডিয়া থেকে আসলে থিয়েটারে জয়েন করছেন, এবং অপিয়াপা তো লাক্স থেকে নাট্য সম্প্রদায়ের তখন প্রোডাকশন ছিল, তখন ওইটা করছিলেন। তো ওইটা একটা কোন একটা ইনফ্লুয়েন্স কাজ করতে পারে থিয়েটার দেখতে যাওয়ার। আই ডোন্ট নো, এখন এক্সাক্ট হয়তো বলা মুশকিল। তারপরে ওখান থেকে বিজ্ঞাপন দেখে থিয়েটার করতে পারার একটা সুযোগ, এবং নাগরিক নাট্যাঙ্গন ইনস্টিটিউট অফ ড্রামা, লাকিনাম ম্যামদের একটা স্কুল ছিল, তো সেখানে স্কুলিং করা, এবং তারপরে ওই স্কুলিং করতে গিয়ে এই পরিবেশের সাথে জয়েন, এবং তাদের মধ্যে কথাবার্তা, ওই আড্ডাবাজি করতে ভালো লাগা, এবং তারপর ওই ওনাদের থিয়েটারের সাথে যুক্ত হয়। এবং পরবর্তীতে আমি আবার ওটা ছেড়ে প্রাচ্যনাটের সাথে জয়েন করি 2009-এ। এবং তার মানে কি বলবো যে এই মহিলা নাট্য সমিতিতে যেতে যেতেই আস্তে আস্তে অভিনয়ের প্রতি ভালোবাসা, আগ্রহের জন্মটা হয়। হ্যাঁ, ওই স্কুলিংটা করতে করতেই, মানে যেহেতু ওই পরিবেশটার সাথে আমার খুব ভালো লাগা শুরু হচ্ছিল। তখন অপি আপার সাথে কথা হয়েছিল? না, একদমই না। অপি আপার সাথে আমার ওইটা হচ্ছে উৎসাহ। আর অপি আপার সাথে আমার দেখা হয়েছিল ফার্স্ট সামনাসামনি দেখা কলকাতায় 2018-তে। আমরা মায়ার জঞ্জাল শুট করি, এবং অপি আপা অন অফ দ্য কাস্ট এই সিনেমার। তো সেখানে আমাদের ফার্স্ট মিটিং, এবং বলা হয়েছিল, হ্যাঁ আমরা এটা নিয়ে আলাপ করেছি যে এবং দেখাও হয়েছে জাস্ট কলকাতায়, বাংলাদেশেও দেখা হয়নি তার সাথে, ওখানে যে আমাদের একসঙ্গে মিট আপ হয়। আচ্ছা, তারপরে এখন যদি আসি যে এই যে নাটক, মঞ্চ নাটক দিয়ে শুরু, তারপরে সেখান থেকে টিভি মিডিয়া একটা, কিন্তু এখন আমার মনে হয় ক্ল্যাশটা একটু কমেছে। মানে কিছুদিন আগে পর্যন্ত একটা কিন্তু ক্ল্যাশ ছিল যে টিভির আর্টিস্টদের যারা মঞ্চে কাজ করেন তারা বলেন যে এরা অভিনয় জানেন না, আবার টিভির যারা তারা মঞ্চের মানুষকে খুব একটু কম গুণ, এটা কিন্তু একটা ছিল। হ্যাঁ, মানে ওইটা অন্যভাবে ছিল, অন্য আলাপটা আছে। সেটা হচ্ছে যে অনেক সময় বলে থিয়েটার আর্টিস্টরা খুব বেশি ভিজুয়াল মিডিয়ায় করতে পারে, লাউড বেশি না, সেটাও একটা আছে। তারপরে থিয়েটার মানে খুব বেশি তারা সাফল্য পায়নি আর কি, এরকম একটা চাউর আছে। কিন্তু সারা পৃথিবীতেই মানে থিয়েটার অন অফ দা মাধ্যম যেখান থেকে অভিনয়টা তো শেখা হয়, এবং সেখানে ভালো অভিনেতা বের হয়ে আসছে। এখন তো বাংলাদেশেও এরকম এখন সবসময় ছিল, বাংলাদেশের আপনি সকল লিজেন্ড অ্যাক্টরদের দেখেন সবাই থিয়েটার। এক্স্যাক্টলি। সো তবে এইটা দিয়ে আমি এটা বলতে চাই না যে থিয়েটার থেকেই আপনাকে অভিনয়টা শিখে আসতে হবে, তবে ওটা অন অফ দ্য মাধ্যম। তবে হ্যাঁ, এক ধরনের এই ব্যাপারটা ছিল। বিষয়টা হচ্ছে অভিনয়টা আসলে বিভিন্ন মাধ্যমে করা। তো আমি টেলিভিশনে যখন করছি তখন একরকম, আমি যখন ওটিটি বা সিনেমার জন্য করছি পারফর্ম তখন একরকম, আমি স্টেজে যখন পারফর্ম করছি ইটস জাস্ট এ স্পেসের ভ্যারিয়েশনটাকে অ্যাডপ্ট করা। কিন্তু অভিনয় যা করা সেটা একই, মানে এটা ডিফারেন্স কিছু না। এটা যে বেশি ভালোভাবে অ্যাডপ্ট করতে পেরেছে সে শাইন করেছে বা তার নামটা এসছে, আর যে হয়তো অ্যাডপ্টটা করতে পারেনি সে ঝরে গেছে। কিন্তু তার মানে এই না যে থিয়েটার, কিন্তু বিষয়টা চাউর ছিল, সেটা সত্য। সেটা সত্য। সোহেল মন্ডলের গল্পটা কি, থিয়েটার এবং মিডিয়ার সেতুপথটা কিভাবে তৈরি হলো? আমার কিছুই না, আমার জাস্ট ওই যে বললাম থিয়েটার করতে এসে অভিনেতা হবে এমন কোনো রকমই ছিল না। জাস্ট পরিবেশটা আমার জন্য খুব সুইটেবল ছিল, আমার কমফোর্ট জোন ছিল। এদের সাথে মিশতে ভালো লাগতো, কথা বলতে ভালো লাগতো, শেয়ারিংটা ভালো হতো, এদের বন্ধুত্ব আমার খুবই আমাকে টানতো। সো ওইটা করতে করতেই কাজ করা। আমি সাংগঠনিক কাজ করতাম অনেক। আমি প্রাচ্যনাটে জয়েন করার পর প্রচুর সাংগঠনিক কাজ করেছি, মানে অন স্টেজ পারফরমেন্স চেয়ে আমি ব্যাক স্টেজে অনেক বেশি কাজ করেছি। কিন্তু ওই যে রিহার্সাল দেখতে ভালো লাগতো, সবাই পারফর্ম করছে, আমারও খুব উৎসাহ হতো একটু একটু করে পার্টিসিপেট করা। আমি স্ট্রিট প্লে করছিলাম, যে কোনো ইস্যু হলেই আমরা একটা ছোট উদ্যোগ নিয়ে আমরা রাস্তায় নেমে যেতাম শো করতে।
আমাদের দলের সেরকম একটা পরিবেশ ছিল, ইন হাউস প্রোডাকশন তৈরি করা, নিজেরা ড্রামা তৈরি করা এবং সেটাতে পারফর্ম করা। তো ওই বিষয়গুলো পার্টিসিপেশন করতে করতেই হঠাৎ করে একটা প্রজেক্ট ছিল পিনিক নামে, মানে আমাদের ইমোজিন বাটলার কোল ইংল্যান্ড থেকে একজন থিয়েটার অ্যাক্টিভিস্ট এসেছিলেন, উনি আমাদের কিছু ওয়ার্কশপ করান। ওয়ার্কশপের একটা প্রজেক্ট হচ্ছিল পিনিক, এবং সেখানে আমি একটা বেশ ভালো রকমের প্রজেকশন পাই, মানে ওই প্রজেক্টটা করতে গিয়ে, এবং ভালোভাবে ওই ওয়ার্কশপ এবং এই প্রজেক্টটা আমাকে খুব ইনফ্লুয়েন্স করে, মানে পারফরমেন্সের প্রতি খুব ভালোবাসা তৈরি করে। তারপরে গর্ত নামে ইমন স্যারের একটা প্রজেক্ট ছিল, ওইটাও বেশ ভালো অ্যাপ্রিসিয়েশন পাই আমি ইয়েতে কাজ করতে গিয়ে। কিষান চন্দ্রের একটা গল্প ছিল যেটা আমরা ওই পরিবেশের ওই সময়ের অ্যাডাপ্টেশন করেছিলাম। তো এই করতে 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 অভিনয়ের প্রতি একটা প্যাশনেট তৈরি হয়, যে মনে হয় এই কাজটা হয়তো আমি পারি বা পারছি বা সেটা করা সম্ভব। এবং তখন 2012-13 দিকে একটা জাস্ট আমার বন্ধুরা একটা ফিল্মের প্রজেক্টে কাজ করছিল, ওরা আর্ট ডিরেকশনে কাজ করে, বললো যে এখানে অডিশন নিচ্ছে একটা চরিত্রের জন্য, তুই অডিশন দিতে পারিস। আমি জাস্ট অডিশন দিছি, রুবায়েত হোসেনের একটা ফিল্ম আন্ডার কনস্ট্রাকশন। সো অডিশন দিয়ে তিনি বললেন হ্যাঁ তুমি এই চরিত্রের জন্য এই, এবং জাস্ট কেঁদে যে হয়ে গেল। এবং সেটা পারফরমেন্স করলাম, সেখানে রাহুল বোস কাজ করেছে, তারপরে কাজ করেছে আমাদের রিকিতা নদী, শিবু কাজ করেছে আমার কোয়ার্টিস্ট, তারপরে শাহানা গোস্বামী কাজ করেছিল। অনেক বড় বড় বাঞ্চ অফ অ্যাক্টর সাথে শাহাদাত ভাই ছিলেন। তো খুব ভালোই একটা কানেকশন তৈরি হলো, যে হ্যাঁ মানে ভিজুয়ালও আমার প্রথম কাজই আসলে। কাজটা কি ছিল? এটা একটা ফিল্ম ছিল, এটা আমার ফার্স্ট ফিল্ম ছিল, আমার ভিজুয়াল প্রথম কাজই হচ্ছে ফিল্ম। এটা 2012-তে আমি শুট করি, আমাদের এটা ফিল্ম রিলিজ হয়েছিল 2014 বা 15-তে। মানে একদম শুরুটাই তার মানে হচ্ছে আমার ফিল্ম দিয়ে শুরু হয়েছে চলচ্চিত্র। আমার সবসময় যখন থিয়েটারটা বোঝা শুরু করলাম, অভিনয়টা বোঝা শুরু করলাম, তখন থেকেই এক ধরনের উৎসাহ ছিল যে হ্যাঁ ফিল্মটা করতে পারি। কারণ থিয়েটারের সাথে অনেক বেশি মানে স্পেসগত ধারণাগত জায়গা থেকে থিয়েটারের সাথে ফিল্মের ইটা অনেক বেশি সিমিলার, অনেক বেশি কাছাকাছি। সো এটা আমাকে খুব বেশি টানতো, ফিল্ম আমাকে সবসময় টানতো। ছোটবেলা থেকে ফিল্ম দেখার একটা অভ্যাস ছিল, আমি বাংলা সিনেমা প্রচুর দেখছি। যদি বলি যে সোহেল মন্ডল হয়ে ওঠা, এই যে দর্শক প্রিয়তা, এটা কি ওটিটি থেকে? এইটা বলা যায় এক ধরনের দর্শক প্রিয়তা না পেলেও ইন্ডাস্ট্রির পিপলের কাছে আমি একটা পেয়েছিলাম, গ্রহণযোগ্যতা পেয়েছিলাম। সেটা অস্থির সময় স্বস্তির গল্পে শ্যাওলা নামে জাহিন ফারুক আমিনের একটা গল্প ছিল, গল্প এবং ডিরেকশন। এটা 2017-তে রিলিজ পেয়েছিল। আমাদের অমিতাভ ভাই এবং সুমন ভাইয়ের একটা কো প্রোডাকশনের 7টা নিউ ডিরেক্টর কাজ করেছিলেন। ওইটা আমাকে অনেক বেশি কমিউনিকেশন তৈরি করেছে বিভিন্ন, মানে ওটার মাধ্যমে আসলে হাওয়া করেছে, ওটার মাধ্যমে। তার আগের মানে এগুলো তো, এই কাজগুলোতে কিন্তু সবাই অলরেডি চেনে সোহেল মন্ডল ছেলেটা। ইভেন আমার কাছেও কিন্তু মনে হচ্ছে যে একটা ছেলের নাম শুনলাম যে আসলো সোহেল মন্ডল, এবং তারপরে দেখলাম যে সবকিছুতেই যেন একেবারে অন্তত ওটিটি সোহেল মন্ডল ছাড়া হচ্ছেই না। ব্যাপারটা কিন্তু এরকম হয়ে গিয়েছিল। এটাও যে বললাম যে কিন্তু পরিচিতিটা মানে তাকদিরের সময়ও কিন্তু আমরা জানি যে কিছুটা আমাদের লোকজন জানে, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা কাজ করেন তারা জানেন, বা তারাই যেহেতু সুযোগটা তৈরি করে দিচ্ছিলেন কাজ করানোর জন্য। তো ওই মাঝের সময়টা যদি আমি জানতে চাই, যে চলচ্চিত্র এবং এই যে ওটিটি এর মাঝের যে টাইমটা, একটা লম্বা একটা সময় কেটেছে, ওই সময়ের কাজগুলো আসলে কি কি করা হয়েছিল তখন? ওটিটির এই এর আগে, তাকদির করার আগে আসলে আমি একটা মুসাফির করেছিলাম, আয়নাবাজি করেছিলাম। আয়নাবাজির ছোট্ট একটা পার্ট ছিল আমার, অমিতাভ ভাই আমাকে সুযোগ দিয়েছিলেন। তারপরে এর মাঝে মায়ের জঞ্জাল সুযোগ পেলাম, ওই যে শাওলা করার পরে কলকাতার ফিল্মটা, ওইটার মাধ্যমে একটা ফিল্ম ফেয়ারও পেয়েছি। সো মায়ের জঞ্জাল এবং ওখান থেকে হাওয়া, এবং তারপরে ওই শ্যাওলা করতে গিয়ে শাওকির সাথে পরিচয়, এবং শাওকি বললো যে তোর সাথে একটা কাজ করব। তো এটা ভাবতে ভাবতে 2020-এ যখন সে তাকদির করলো, তখন আমি সেটা করলাম। আর এর মাঝে ওই 2012 থেকে 2020, যেহেতু তাকদির 2020-এ রিলিজ পেয়েছিল, এই 8 বছর বেশ ভালো রকমের ফ্রাস্ট্রেশন, স্ট্রাগল এবং আপস অ্যান্ড ডাউন চলতেছিল। কিছু টেলিভিশন করছিলাম, ছোটখাটো ওভিসি করছিলাম, টিভিসি, তখন ওভিসি ছিল না, টিভিসি টাইপের কিছু প্রোডাকশন করেছি। তারপরে ধারাবাহিকে একটু কাজ করার চেষ্টা করতাম। তো একটা কমার্শিয়াল সিনেমায় কাজ করলাম মুসাফির নামে, শুভ ভাই ওটার হিরো ছিল। সো ওইটাও একটা ভালো রকমের আমাকে একটা স্পেস দেয়, মানে অডিয়েন্সের কাছে এক্সপোজার দেয়। সো এইরকম করতে করতেই আসলে একটা পর্যায়ে যে তাকদির আসলে আমাকে একদমই ফাইনালি আমাকে অডিয়েন্সের কাছে পৌঁছালো, যে হ্যাঁ অ্যাজ অ্যাক্টর হিসেবে তাদের কাছে একটু হলো গ্রহণযোগ্যতা পেলাম আর কি।
সোহেল মন্ডল এই যে যেরকম বলছিলেন যে যখন মঞ্চ নাটকে কাজ করা হতো তখনও স্টেজের পেছনের কাজগুলো সাংগঠনিক কাজগুলো করতে পছন্দ, এখন ক্যামেরার সামনে যখন কাজ করা হয় ক্যামেরার পেছনের কাজগুলোতে কি আগ্রহ দেখানো হয় সেখানে? আগ্রহ যেটা হয় যে কোলাবোরেশন হয়, ফিল্ম বিষয়টাই আসলে টোটাল টিম ওয়ার্ক। মানে আমরা যখন চিত্রনাট্য থেকে কাজ করা শুরু করি, স্ক্রিন প্লেটা যখন আমরা টেবিলে বসি তখন সে নানা রকম এক্সচেঞ্জ হয় আইডিয়া ওয়াইজ, যে আমার কি মনে হচ্ছে লজিক্যালি, এবং সেখানে অবশ্যই ডাইরেক্টর রাইটার যদি আমাকে স্পেস দেন, সেইটুকু বলার সুযোগ যদি আমাকে দেন, তাহলে হয়তো আমি হয়তো ওখানে পার্টিসিপেট করি, সেটা স্ক্রিন প্লে হোক। আর কোনো জব থাকলে, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে এডিটিং এর কাজ করতাম, দীর্ঘদিন এডিটিং সম্পাদনার কাজ করেছি আমি, এবং বেশ কিছু ভালো প্রোডাকশনের সাথে আমার কাজ করার সুযোগ, তো সেটা একটা এক্সপিরিয়েন্স আমার সবসময় ছিল। তো আমি যে কোনো জায়গায় অভিনয় ছাড়াও প্রোডাকশনে যদি আর কোনো পার্টিসিপেশন করার জায়গা থাকে আমি ট্রাই করি, এবং সেইটা অবশ্যই টিমের সাপোর্টের উপর নির্ভরশীল, এবং টিম যদি মনে করেন যে হ্যাঁ কোলাবোরেশনটুকু হোক, তখন ওই কোলাবোরেশনটুকু একসঙ্গে করি। চেষ্টা করি পুরো ফিল্মটা একটা পরিবার হয়ে সবাই দায়িত্ব নিয়ে একটা ভালো প্রোডাকশন তৈরি করার জন্য। সো যে কোনো ইফোর্ট যখন দরকার হয় তখন সেটা ট্রাই করি সেটাকে ইনপুট দেওয়ার জন্য। এর আগে অসংখ্য ছোট ছোট ইন্টারভিউতে মানে আজকে যেহেতু আমি বলছি যে পুরো সোহেল মন্ডল নিয়ে যতটুকু সম্ভব পুরোটাই সোহেল মন্ডলকে জানতে চেষ্টা করব, এর আগে অনেক ছোট ছোট ইন্টারভিউতে ক্যামেরার পেছনের বেশ মজার মজার গল্প ছোট ছোট শোনা হচ্ছে, পার্টিকুলার টপিক ছিল। আজকে যদি ওভারঅল বলি যে ক্যামেরার পেছনের যদি গল্প জানতে চাওয়া হয়, তোমার কাছে কোন গল্পগুলো আগে মনে হবে ইন্টারেস্টিং কিছু একটা? ক্যামেরার আমি জানি হাওয়ার অনেক অদ্ভুত অদ্ভুত গল্প রয়েছে। আমার মজার পিছনে অনেক গল্প আছে। আমার পিছনের বিভিন্ন ডাইরেক্টরের সাথে আমার কাজ করার এক্সপিরিয়েন্স গুলো আমার জন্য খুবই 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 অসাধারণ। বিশেষ করে ইন্দ্রনীল রায় চৌধুরী, মেজবাউর রহমান সুমন, মাসুদ হাসান উজ্জ্বল, তারপরে অমিতাভ ভাই, এনাদের সবার সাথে আমার খুব ক্লোজলি কাজ করার একটা সুযোগ হয়েছে। সামহাও আমার ক্যারিয়ারের শুরুর দিকেই এরকম গুণী নির্মাতাদের সাথে আমি অন ক্যামেরা ছাড়াও আমরা দীর্ঘ সময় যখন রিহার্সেল করেছি, একসঙ্গে বসে আড্ডা দিয়েছি, সেটা শুধু অভিনয় না, শুধু চিত্রনাট্য না, আরো যে আমাদের সমাজ ব্যবস্থা, পলিটিক্স নিয়ে নানা রকম ভাবে আড্ডাবাজি হয়েছে, এবং সেই সময়গুলোকে আমি খুব মানে মনে করতে চাই। মানে সবাই তো আসলে শুটিং এর বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সের কথা বলে, তবে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট এই সময়গুলো। বিশেষ করে ইন্দ্রনীল রায়দাস চৌধুরীর সাথে যখন আমি এই প্রজেক্টটা করি, আমরা কোলাবোরেশন করছিলাম, আমরা শুধু ওই ফিল্মটা নিয়ে কাজ করছিলাম না, এবং ফিল্মের পাশাপাশি তিনি আমার সাথে আড্ডাবাজি করতেন, চরিত্রটা হয়ে ওঠার জন্য নানা রকম গল্প করতেন। আমার এখানেও রিহার্সাল হয়েছে, আমি কলকাতায় যাব। পার্টিকুলার কোনো গল্প মনে পড়ে যেটা দর্শকদের সাথে শেয়ার করা যায়? পার্টিকুলার গল্পে আমার একটা মনে আছে যে এরকম আমি মায়ের জঞ্জাল, তখন মানে মায়ের জঞ্জাল করতে গিয়ে কলকাতায় যেটা হয়েছে যে ওরা ভেরি মাচ প্রফেশনাল বিভিন্ন কাজের ক্ষেত্রে, আর ক্যারিয়ারের শুরুতে এরকম একটা ফিল্ম আমার হাতে আসার ফলে যেটা হয়েছিল যে আমি একটু ভড়কা গিয়েছিলাম। সব সিনই ঠিকঠাক হচ্ছিল, কিন্তু একটা পার্টিকুলার সিনে আমি ভীষণ ভাবে আটকে গিয়েছিলাম। মানে এটা বলে ব্যাট প্যাচ, আমাদের ক্রিকেটে যখন ব্যাট প্যাচ হয় ওরকম অ্যাক্টিং এ প্যাচ লেগে যায়। মানে অন স্পেস আমার সামহাও ওইটা হয়ে উঠছিল না, পারফরমেন্সটা হয়ে উঠছিল না, এবং বারবার আমরা টেক দিচ্ছিলাম। আর ইন্দ্রনীল আমার মনে আছে যে পুরো সেটটাকে সাইলেন্ট করলেন, তিনি নিজে শুটিং স্টপ করলেন, আর দেন কিছুই বললেন না, তুই আয় আমার সাথে, আমরা বসে একটু গল্প করি। জাস্ট আমরা আলাদা হয়ে গেলাম সেট থেকে, আমরা জাস্ট গল্প করি, এবং কি ভুল হচ্ছে কি না হচ্ছে সেটা নিয়েও আলাপ না, জাস্ট ডিফারেন্ট একটা কনভারসেশন বসে আমরা জোন আউট করে ফেলা। অ্যান্ড তারপরে ওই 5-10 মিনিট আমরা একসঙ্গে জাস্ট চা খেলাম, কফি খেলাম, এবং জাস্ট বিভিন্ন আলাপ করছিলাম, জাস্ট আবার সেটে ফিরে আসলাম, পারফরমেন্স করলাম। জাস্ট ফার্স্ট থেকেই মানে ফিরে আসার ফার্স্ট থেকেই দিস ইজ দ্য লার্নিং, যে আমার কাছে মনে হলো যে কোনো একটা কিছুর পিছনে যদি খুব বেশি হয়ে থাকো, যদি তোমাকে খুব ঝামেলা ফেলে, জাস্ট লিভ ইট, ছেড়ে দাও, কিছু সময়ের জন্য ওটাকে ছেড়ে দাও, ওটাকে নিয়ে আর ভেবো না, ওটাকে নিয়ে চিন্তা করো না, তারপর নতুন করে আবার শুরু করো, দেখবে যে আবার ফ্রেশ ভাবে তুমি আবার এনার্জি খুঁজে পাচ্ছ, আবার নতুন করে শুরু করার একটা প্রসেস খুঁজে পাওয়া যায়। সো ওইটা আমার পার্টিকুলারলি এখনো মনে আছে, এবং এটা আমার সবসময় যখনই ইভেন পরবর্তীতেও যে আমি স্টাক হইনি তা না, অনেক সময় এরকম স্টাক হয়েছে নানা কারণেই, চারপাশে পরিবেশের কারণে বা নিজের ব্যক্তিগত কারণে অনেক সময় সেটা অনেক সময় স্টাক হয়ে যায়। তো সেই সময় এই জিনিসটা আমাকে খুব কাজে দেয়, যে আমি
জাস্ট ওই সময়ের জন্য, পার্টিকুলার সময়ের জন্য একটু স্টার্ট স্টাফ দাও। থেকে মনে পড়লো, যেহেতু সিনেমার ভক্ত ছিলে বলছিলে, অভিনয় নাটক দেখার ভক্ত ছিলে, আহ, হয় না যে আমরা পছন্দের কাউকে দেখে স্টার স্টাক হয়ে যাই? কখনো হয়েছে তোমার ক্ষেত্রে এরকম যে তুমি কাউকে দেখে খুব এক্সপেক্টেড কেউ বা খুব আনএক্সপেক্টেড কেউ যাকে সামনে পেয়ে যে একেবারে স্টার স্টাক হয়ে গেলে যে ড্যাম আমি এর সাথে স্ক্রিন শেয়ার করছি বা একে দেখা পেলাম? স্টার স্টাক আমার মনে হয় একটা হচ্ছে অপি আপা, মানে জাস্ট ফার্স্ট এক্সপিরিয়েন্স, যেহেতু আমার দীর্ঘদিনের একটা বিষয় ছিল অপি আপার প্রতি, সেইটা আমাকে খুব একটা স্টার স্ট্রাক একটা সিচুয়েশন দিয়েছিল। কিন্তু সামহাও দীর্ঘদিনের ওই বড় বাসনা যখন একদম সত্যি সত্যি সামনে ঘটলো, তখন আর জিনিসটাকে মনে হচ্ছিল না যে কোনো হয় না যে তুমি অনেক বেশি করে যে জিনিসটা চাইবে সেটা যখন সত্যি সত্যি সামনে আসবে তখন ওইটার ব্যাপারে আর অনুভূতির কোনো কাজ করে না, যে এক্স্যাক্টলি কত বড় একটা ঘটনা ঘটলো, কত বড় একটা মানুষের সাথে তুমি মিশলে বা দেখা হলো, সেটা হয়তো ওই মুহূর্তে কাজ করে না, কিন্তু পরে এসে হয়তো তোমার খেয়াল হ্যাঁ কিছু একটা ঘটে গেছে, সেটা হয়তো ফার্স্ট মিটিং হতে পারে অপি আপার ঘটনাটা। বা আর তোমার ক্ষেত্রে এরকম হয়েছে যে তোমার কোনো পাগল ভক্ত বা ফ্যান ফ্যান মোমেন্ট যেটাকে বলে কোনো পার্টিকুলার মনে পড়ে নাকি? রাস্তাঘাটেই তাকদির রিলিজ হওয়ার পরে যেটা হয়েছে, যে কেউ দূর থেকে কাছে না আসলো, ভাইসা রিক্সাতে যাচ্ছি, যদি সে দেখে ফেলে বা চিনে ফেলে, ভাইসা মানে এরকম হাত তুলে এটা কিন্তু একটা বিশাল পাওয়া না একটা জন্য, যে ওই চরিত্রের নামটা নিয়ে। এবং এইটা এখনো পর্যন্ত যেই আমাকে দেখে, ডাইরেক্টর হোক হোক বা বন্ধু হোক, প্রথমেই সম্ভাষণ বা কোনো একজন দর্শক কাছে এসে কথা বলছেন, প্রথমে ভাইসা কেমন আছেন, মানে আমার নামটার চেয়ে ওই নামটাকে বা ওই সম্ভাষণটাকে আসলে সে নোটিস করছেন এবং বলছেন। হ্যাঁ, ভীষণভাবে সেটাকে আপ্লুত করে। আর একটা ঘটনা আমার খুব মনে পড়ে যে ফেসবুকে একজন তাকদির রিলিজ হওয়ার পর আমার শেষ দৃশ্যের, যেটা আমি বলছি না যেহেতু স্পয়লার হয়ে যায়, শেষ দৃশ্যের ওই ঘটনাটা সবাই পরিবারের সবাই একসঙ্গে দেখছেন এবং সেখানে 8-10 বছর বাচ্চা একটা ছিল এবং সে জাস্ট না খুবই ইমোশনালি কান্নাকাটি করছে এবং সে তার পরিবারের আরেকজন সেটা ভিডিও করছে এবং সে আমার প্রোফাইলে সেটা ট্যাগ দিয়েছে। অ্যামেজিং মোমেন্ট যখন কোনো একটা পারফরমেন্স ছোট থেকে শুরু করে একদম বয়স্ক পর্যন্ত পৌঁছায়, তখন রিয়েলি ওইটা অন্যরকম একটা ইমোশনাল অনুভূতি দেয় যে হয়তো কিছু একটা করা গেল আর কি পারফরমেন্স দিয়ে। এগুলো তো অনেক কাজের গল্প করে ফেললাম, একটু ব্যক্তি সোহেল মন্ডল সম্পর্কে জানতে চাই। এই যে এত বছরের মিডিয়াতে কাজ করা, মিডিয়ার প্রেম, মিডিয়ার ভালোবাসা, প্রেম কবার এসছে জীবনে, মিডিয়া হোক স্কুলের লাইফে হোক, আমি জানি না তুমি স্কুলে প্রেম করতে কিনা। হ্যাঁ, অনেকে বললে এমন উত্তর পেয়েছি যে ক্লাস 2 তে প্রথম প্রেমে পড়েছিলাম। তো সোহেল মন্ডল আমাদের এরকম ছোটবেলার প্রেম ছিল, সেটা তো আর ওইটা কোনো মানসিক বা ওই ধরনেরই থাকে না, যে একটা ভালো লাগা থাকে, হয় না সহপাঠীর প্রতি এক ধরনের ভালো লাগা থাকে। আমার মনে আছে আমরা কেজি স্কুলে পড়তাম, ওখানে কম্বাইন্ড ছিল আমাদের স্কুল, আমার ওইটাই ফার্স্ট ওইটাই লাস্ট কম্বাইন্ড পড়া কেজি স্কুলে। সো ওই সময় আমাদের কিছু বন্ধু বান্ধব ছিল, আমরা একসঙ্গে যে কোনো কিছু করতাম, ওর বাড়িতে গেলে ওর বিভিন্ন খেলনাপত্র দিয়ে ওইটা দিয়ে আমরা এনজয় করতাম। সো ওখানে একজন ছিল যার প্রতি ক্রাশ ছিলাম। আমি তো ক্লাস 2 তে বলছিলাম আল্লাহ কেজিতে বলে, তখন তো 2-3তেই পড়ি, তখন 2-3তেই পড়ি, কেজি স্কুলে 2-3তেই পড়ি, সেম বাট আমার মনে পড়ে জিনিসটা, সময়টা পছন্দ ছিল, সেটা ভালোবাসার বিষয় না, ওই বয়সের বাচ্চাদের তারা এরকম ভালোবাসা যদি বলি, প্রেমে কভার পড়েছে, প্রেমে ফার্স্ট মনে হয় প্রেমে পড়ি, সেটাও জাস্ট ইমোশনাল জার্নি, মনে হয় না প্রেম ছিল, সেটা স্কুলে থাকতেই 9-10 যেটা হয় যে ওই বয়সের যেই, আমার তো মনে হয় প্রেম ভেঙে গেলেই সবার মনে হয় যে ওটা আসলে প্রেম ছিল। কারণ আমি এটা বলতে পারি কারণ আমার প্রেমের বিষয়টা আমার রিয়েলি একটা জায়গায় এসে আমি আমি যখন আমার মানে কলেজ লাইফে এসে ঢাকায়, তখন আমার যে বন্ধুত্ব হয়েছিল, আমার বন্ধুদের ভিতরেই একজনকে আমার পছন্দ হয়েছিল, সো ক্লাসমেট ছিল, তো ওইটাকে ফিল করতে পারি, ওইটাকে প্রেমের হিসাবে ফিল করতে পারি। ওটাও জাস্ট ওইরকমই 1-2 বছর ছিল। বিষয়টা আমি ওইভাবে কখনোই দেখি না, কোনো একটা সম্পর্কে একভাবে আগাতে থাকে এবং সেটা কখনো ওয়ার্ক করে কখনো ওয়ার্ক করে না, এন্ড দুটো মানুষ দুজনকে রেসপেক্ট রেখে আলাদা হয়ে যাওয়া বা হয়ে যাওয়া, সেরকম ঘটনাই ঘটেছে। এরপরে আরো বেশ কিছু ঘটনা ঘটেছে, মিডিয়াতে কারোর সাথে হয়নি,
সত্যি কথা। নাম জিজ্ঞেস করবো না। না, না, সত্যি মানে এইটা নিয়ে সিক্রেসির কিছু নাই। মিডিয়াতে সেই অর্থে প্রেম, সবার সাথে আমার কাজের সম্পর্ক, বরঞ্চ তারা অনেক বেশি আমাকে রেসপেক্ট দিয়েছেন, সেই ব্যাপারে আমি প্রচন্ড তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমাকে সবসময় তারা, সেটা কাজের কারণেই হোক, আমাকে এক ধরনের রেসপেক্ট দিয়ে গেছেন এবং আমার কো আর্টিস্ট সবসময় আমাকে হেল্প করেছেন আমার চরিত্রগুলো হয়ে উঠতে। সো ওই অর্থে প্রেমে পড়া হয়নি কারোর সাথে, মিডিয়ার কারোর সাথে। ব্যক্তি জীবনের গ্রাফটা একটু জানতে চাই, এটা তো কাজের গ্রাফ শুনলাম। কি জানতে চাও বলো? ব্যক্তি জীবনে, ব্যক্তিগত সোহেল মন্ডলের জীবনের গ্রাফটা কি, কেমন চলছে এখন? যেটা চলছে এখন জাস্ট কাজ নিয়ে ভাবছি। একটা সার্টেন পর্যন্ত এক ধরনের কাজ করেছি, একটু নতুন করে ভাবছি যে আর কি করা যায়। আর আবার এখন প্রেম চলছে না কোনো? এখন একজনের সাথে আছি তো। তার সাথে প্রেম নেই? হ্যাঁ, অবশ্যই। আমি তো বলছি না যে প্রেম মানে যে মানে সবকিছু প্রেম যে সব বিয়ের আগেই হতে হয়, এমন তো না বিষয়টা। তো এখন একজনের সাথে আছি, তার সাথেই সবকিছু, হ্যাঁ, দুঃখ কষ্ট ভালো লাগা এবং যা কিছু আছে, ঝগড়াঝাটি যা আছে সবকিছু তার সাথেই চলছে। মিডিয়াতে তো তার কোনো সম্পৃক্ততা নেই। না, মিডিয়া তার সাথে সম্পৃক্ততা নেই, তবে সে কাছাকাছি প্রফেশনের মধ্যে আছেন আর কি। পরিচয় শুরুর গল্পটা যদি জানতে চাই। ফেসবুক, জাস্ট অনলাইনে কমন ফ্রেন্ডস, তারপরে হচ্ছে একসঙ্গে কোন সাল কথা থেকে বলা। সেটা, কতদিন খুব হবে? বেশি দিন না, মানে বিফোর তাকদির, আমাদের কোভিড এর সময়। আচ্ছা, তো খুব বেশি দিন আর কি, 4 বছর হলো। 4 বছর কম দেখতে একটু সময় সময় না, পাবে। কম সময়ও না কম সময় একেবারে। না, একেবারে কম সময় না। কাজের সাপোর্টটা আসলে পার্টনারের কাছ থেকে কেমন পাওয়া যায়? সবসময় শি ইজ ওয়ান অফ দ্য ইন্সপিরেশন। আমার বন্ধুরা বলে যে সে আমার ঘরের লক্ষ্মী আর কি। খুব একটা তার সাথে ছবি দেখা বা খুব এইটা একটা আমার পাবলিক করা হয় না, এটা এটা আমার ঠিক ব্যক্তিগত কেন? ডিসিশন। আমি সবসময় আমার প্রফেশনটা থেকে আমার ব্যক্তি জীবনটাকে আলাদা রাখতে চেয়েছি। মানে এটা আমার এবং ওর মাধ্যমে ও প্রথম দিকে আমরা কিছুটা সেটা করলেও আমি চারপাশের নানা ঘটনার কারণে আমার কাছে মনে হয়েছে যে আমার ব্যক্তি জীবন আমার প্রফেশন স্পেস থেকে দূরে থাকুক, এবং সেটা আমার একদমই ওন স্পেস, সেইটাতে আমি কারো ইন্টারফেয়ার একদমই পছন্দ করব না। তো সেই জায়গা থেকে এইটুকু, আদারওয়াইজ ইট নাথিং এলস। মানে আমার মনে হয় যে আমি যখন একটা স্টেটমেন্ট দিচ্ছি সেটা আমার অভিনেতা হিসেবে স্টেটমেন্ট যাচ্ছে। ফেসবুক আর সোশ্যাল মিডিয়ার যে বিষয় এই বিষয়গুলো নিয়ে নানা রকম আছে, ব্যবস্থাপনা আছে, যেটা অনেক কিছু আমার পছন্দ না। সেই জায়গা থেকেই দুইজনের ডিসিশন যে পাবলিক স্পেসে আমাদের পার্সোনাল লাইফটাকে একটু দূরে রাখি, কারণ যেহেতু আমার স্পেসটা এখন পাবলিক হয়ে গেছে। আমি তাহলে আর পার্সোনাল স্পেসে বেশি ঘাটাচ্ছি না, আবারও যদি কাজের জায়গাতেই আসি। আমার কেন যদি মনে হয় যে যেখান থেকে ওই যে বলছিলাম যে তাকদিরের পর থেকে যেন তাকদিরটা বদলে গেল, তারপর থেকে অন্তত নাটকের দিকটা আমি খুব বেশি ধরছি না। আমি জানি না ভুল হবে কিনা এটা বলে, যে নাটকে কিন্তু সোহেল মন্ডল যে খুব পপুলার ছোট পর্দায় না, কিন্তু ওটিটিতে যেন একটু বেশি নাটকের চেষ্টা করছি পপুলার হওয়ার জন্য, কিন্তু খুব একটা মনে হয় না। এটা আসলে কেন হচ্ছে? এটা আমি শুরু করেছি কারণ আমি তো অনেক দেরিতে শুরু করলাম, কারণ আমার একটানা ওটিটির প্রজেক্ট আসা শুরু হচ্ছিল এবং কিছু প্রজেক্ট আমাকে যখন ওটিটির প্রজেক্ট করতে আমার বেশ ভালো টাইম যায়, ওখানে 2 থেকে 3 মাস বা 4 মাস একটানা একটা প্রজেক্টের পিছনে চলে যায়। লাস্ট 2টো সিনেমা করতে গিয়েও আমার প্রায় 1.5 বছর সময় চলে গেছে। শ্যামাকাব্য এখন বঙ্গতে চলতেছে, আমি এটার জন্য প্রায় 4 মাস 5 মাস সময় দিয়েছি। 2 মাস 3 মাস লম্বা সময় পর হল থেকে বঙ্গতে 3 মাস আমি শুটিং প্রিপারেশন নিয়েছি, 2 মাস যে শুটিং করেছি, তো 5 মাস চলে যায় একটা সিনেমা করতে। বনলতা সেন করতে গিয়ে পুরো বছরটাই চলে গেল। 23-এর পুরো বছরটাই আমি বনলতা সেনের পিছনে গিয়েছি, বিকজ অফ মাই লুক অ্যান্ড আদার্স থিংস। সেইটাও এখন প্রস্তুত হয়ে আছে, আমরা খুব ভালো টাইমে একটু রিলিজ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সো এটার পিছনেও 1 বছর চলে গেছে। সো এই মাঝখান থেকে গত 23-24-এ আমি এসে টুকটাক করছিলাম, টেলিভিশনে কাজ করা শুরু করছিলাম। একদমই যে নাই তা না, আমার অভাব, পুতুলের সংসার, এগুলো সবই প্রায় কোটিখানিক ভিউ হয়েছে। সো একদমই যে দূরে আছি তা না। তারপর বিষাক্ত ভালোবাসা নামে একটা সেতু আরিফের প্রজেক্ট ছিল, সেটাও 3-4 মিলিয়ন হয়েছে। রিসেন্টলি কালো ছেলে নামে একটা ছেলে আছে, সেটাও 4-5 মিলিয়ন ভিউ হয়েছে। যেহেতু ভিউকে কাউন্ট করা হয় নাটকে, সেই অর্থে জনপ্রিয়তার লেভেলটা দেখা হয়। এবং এখন আরেকটা ভিউয়ের থেকে বেশি যেটাকে বলা হয় সেটা হচ্ছে ভাইরাল। হ্যাঁ, ভাইরাল কন্টেন্ট তো আসলে করার পিছনে কোনো মানে আমার
কন্টেন্টের যদি জোর থাকে সেটা ভাইরাল হবে, কিন্তু ভাইরাল করার উদ্দেশ্যে কোনো কিছু করার ইয়ের মধ্যে আমার কাজের প্রসেসের মধ্যে নাই। সো ওইটাও একটা কারণ যে কোন কন্টেন্টটা আমি আসলে করব না করবো একটু দূরে থাকে। তবে চেষ্টা করছি এখন টেলিভিশনে বেশ ভালোভাবে মনোযোগ দেওয়ার জন্য, কিন্তু এটা ওয়ান অফ দ্য বড় ইন্ডাস্ট্রি আমাদের। তো আর আমি পার্টিকুলার টাইমে একই টাইমে সব ধরনের কাজ করতে পারি না, আমি নির্দিষ্ট সময়ে ওই কাজগুলো করি। এখন পূর্ণ মনোযোগ দিচ্ছি টেলিভিশনে, চেষ্টা করছি এখানেও দর্শকের ভালোবাসা নেওয়ার জন্য এবং ভালো গল্প দিয়ে, যাতে ভাইরাল করার জন্য ভাইরাল না, মানে গল্পটাই যাতে ভাইরাল হয় সেই রকম গল্পের দিকে একটু, যেহেতু এটা একটু সময় সাপেক্ষ বিষয়, এটা হুট করে হয় না। তো আমরা চেষ্টা করছি, আমি চেষ্টা করছি আসলে একটু সময় নিয়ে দর্শকের কাছে পৌঁছানোর। যেহেতু ওই যে ছোটবেলা থেকে সিনেমার প্রতি ভালো লাগা ভালোবাসা ছিল, এখন যদি একদম রিসেন্ট বলি, এবার ঈদে অনেক সিনেমার মধ্যে হলের সিনেমা যদি আমি বলি, 3টা সিনেমার নাম খুব শোনা যাচ্ছে, বরবাদ, জঙ্গলি এবং নিশো ভাইয়েরটা দাগি দেখা হয়েছে, সাথে মোশাররফ ভাইয়ের শারাফত ভাইয়ের কোলাবোরেশনে হচ্ছে চক্কর চলছে। চক্করটাও আমি ওই জন্য বললাম, পার্টিকুলারলি বললাম যে হলে যে 3টার নাম একটু বেশি শোনা যাচ্ছে, এই 3টা নিয়ে বললাম, এবং চক্কর সহ আমি বললাম 4টা সিনেমায় দেখা হয়েছে। আমি 2টো দেখেছি এখন পর্যন্ত, জঙ্গলি এবং দাগি, এবং বরবাদ এবং চক্কর দুটি আমার দেখার ইচ্ছা আছে। কারণ আমার কাছে মনে হয় যে এই সুস্থ প্রতিযোগিতাটা এই সময় ছাড়াও আরো পুরোটা সময় বছর যদি যাতে দর্শক যাতে আসে, এবং এইটা খুবই ইন্সপায়ারিং। প্রত্যেকেই যারা সিয়াম, নিশো ভাই, সাকিব ভাই এবং মোশাররফ ভাই প্রত্যেকেই প্রমাণিত অ্যাক্টর, এবং তারা চেষ্টা করছেন দর্শককে হলে নিয়ে আসার জন্য। তাদের সিনেমাগুলো চলছে মানে আমার একটা বনলতা সেন সামনে আসলে দর্শক, এই দর্শকগুলো হয়তো সিনেমা হলে আসবেন, কারণ সিনেমা হলে আসার অভ্যাসটা জরুরি, এবং সেইটার দায়িত্ব কাঁধে তুলে নিছে নিশো ভাইরা বা সাকিব ভাইরা বা সিয়ামরা তুলে নিছে। সেটা খুবই 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 আনন্দের বিষয়। আমি প্রত্যেকে সাধুবাদ জানাই এবং অভিনন্দন জানাই। এবং দাগি প্রচন্ড ভালো সিনেমা হয়েছে, জঙ্গলিও খুব খুব ভালো চেষ্টা করা হয়েছে ভালো একটা সিনেমা হয়ে ওঠার। সিয়াম খুবই পরিশ্রম করেছে, আমার 2টো সিনেমায় দেখা হয়েছে। আমি শিওর বরবাদও খুব ভালো হয়েছে, সাকিব ভাইয়ের একটা বড় দর্শক আছে, এবং মোশাররফ ভাইয়ের কথা তো আমি বলার অপেক্ষায় রাখে না। আমি সেই সিনেমাটাও দেখার খুব মুখে আছি। জীবন ভাইয়ের প্রথম ডিরেকশনের সিনেমা, সো সেই জন্য অ্যাপ্রিশিয়েট করার জন্য দর্শকদেরকে অনুরোধ করব সিনেমা হলে সিনেমাটা দেখার জন্য। আমি শিওর যে খুব ভালো একটা কোলাবোরেশন হয়েছে, তো দর্শক সিনেমা হলে আসছে, এটা খুব ভালো। তোমাকে যদি এগিয়ে রাখতে বলা হয় যে 2টো দেখেছো, দর্শকদের কোনটা আগে দেখতে সাজেস্ট করবে? আমি এই বিষয়ে কোনোভাবে দর্শককে কোনো ডিমোরালাইজ মোটিভেশন দিব না। আমি বলবো যেটা টিকিট পান আগে দেখে ফেলেন, জাস্ট যেটা টিকিট পান দেখে ফেলেন। আমি শিওর যে আপনারা হবেন না, মানে বিফলে মূল্য ফেরত এরকম কোনো সিচুয়েশনের মধ্যে পড়বেন না। প্রত্যেকটা সিনেমাই খুব ভালো হয়েছে, এইটুকু এনশিওর করতে পারি। আপনারা ফ্যামিলি নিয়ে সিনেমাগুলো দেখে আসতে পারবেন। সব তো এখনের গল্প শুনছি, যদি এই যে নাটকে, ছোট পর্দায় বা টেলিভিশনের নাটকে কাজ করার চেষ্টা করছো, এবং ওটিটিতে কাজ হচ্ছে, বড় পর্দাতেও কাজ হচ্ছে, কিন্তু যদি বলি আরো আগামী 5 বছর পর, 10 বছর পরে কোথায় দেখতে চাও নিজেকে? আর কিছুই না, জাস্ট অভিনেতা হিসেবে মানুষ তখনও পর্যন্ত আমাকে গ্রহণ করে যাচ্ছে, মানে এটা জাস্ট যতদিন কাজ করে যাব, একটাই চাওয়া যে অভিনেতা হিসেবে মানুষ আমাকে চিনছে, এবং তখন পর্যন্ত তারা একসেপ্ট করে যাচ্ছে। কখনো ভাবা হয়েছে যে যদি না অভিনয় শিল্পী নাই হওয়া হতো, তাহলে ঠিক কি হওয়া হতো? চেষ্টা করবো আমার যে পার্টনার আছে টাকা পয়সা জোগাড় করে দাও, আমি জাস্ট ঘুরবো, সারা পৃথিবী ঘুরবো, জাস্ট কোনো কাজ নেই, জাস্ট ঘুরবো। আমার খুব ইচ্ছা, আমার সবসময় এটা ইচ্ছা। আমি সময় পেলে, সুযোগ পেলে, যতটুকু বাইরে বা দেশে থাকার সুযোগ হয়েছে আমি ঘোরার চেষ্টা করেছি। আমার অবসর টাইমটা বই পড়ে বা ঘুরে কাটে আর কি। আমার প্রকৃতি দেখতে ভালো লাগে, প্রকৃতির মাঝে থাকতে ভালো লাগে। যদি কখনো সুযোগ হয় প্রকৃতির মাঝে ফিরে যাবো আর কি। একটা মনে হয় একটু কঠিন প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে নিজের কাজগুলোর মাঝে ভালো কাজ জানতে চাই না, খারাপ কাজ যেটা করে মনে হয়েছে যে না, এটা আমার আসলে করা উচিত হয়নি, এটা সেইভাবে তো নাম স্পেসিফিক করাটা আসলে অসম্মান করা হবে। অনেক কাজই আছে যেগুলো আসলে আমার হয়তো করার দরকার ছিল না, কিন্তু যেটা হয় যে আমাদের চারপাশটা এরকম যে আমি একটা দুটো কাজ করি, আমি বুঝতে পারছি যে এই কাজটা আমার খুব বেশি ওয়ার্ক করবে না, বাট আমাকে করতে হচ্ছে আমার ফিনান্সিয়াল স্ট্যাবিলিটির জন্য। সো সেইটা একটা কারণ। তো সেইটার জন্য অনেক কাজই আছে যেগুলো করেছি কিন্তু আমার নিজের ভালো লাগেনি, বা আমার কাছে মনে হয়েছে এটা না করলেও চলতো। কিন্তু আমাদের দেশের বাস্তবতায় আমি আসলে ইগনোর করতে পারবো না কিছু কাজ,
কিছু কাজ আমাকে করে যেতেই হবে, জাস্ট ফিনান্সিয়াল স্ট্যাবিলিটির জন্য। এটা আমাদের বাস্তবতা। তো সেই জায়গা থেকে আসলে নামগুলো বলছি না, বাট কিছু কাজ আছে। আমার যদি সুযোগ থাকতো, আমি সবসময় বেছে কাজ করেছি, সবসময় একটু বুঝে কাজ করার চেষ্টা করেছি। আমার ক্যারিয়ার গ্রাফে, ফিল্মোগ্রাফিতে সেই রকম বুঝে কাজ করার কাজগুলো বেশি। তারপরেও অনেক সময় আমাদের হাতে অনেক কিছু থাকে না, কিছু খারাপ কাজ আমাদের করতেই হয়। খারাপ কাজ মিন্স হচ্ছে যে না, কাজ করার পর হয়তো কাজটা মন মতো হয়নি। কাজটা আর শেষ যেটা জানতে চাই যে এমন কোনো কাজ, এমন কোনো চরিত্র গল্প রয়েছে কিনা যেটা একটা থাকে না ড্রিম ক্যারেক্টার, যে আই উইশ আই কুড ডু দ্যাট, বা আমি করতে চাই অথবা আমি করতে পারলে ভালো করতাম এটা। সেটা দেশের বাইরেও হতে পারে, হলিউড, বলিউড। আসলে আমি ওইভাবে স্পেসিফিক সব জায়গায় একটা কথা বলি যে সারাক্ষণ এই ক্ষুধাটা থেকে যাবে যে আর কি করতে পারি, আর কি করা সম্ভব আমাকে দিয়ে, আর কোন চরিত্রটা করা সম্ভব, এই সার্চিংটা সবসময় থাকবে। ওইটা যেদিন আমার শেষ হয়ে যাবে সেদিন আমি নিজে আর অভিনয় করব না। সো ওইটাই ড্রিম, যে সারাক্ষণ নতুন কি চরিত্র আসলে করতে পারি, আমি যেন মোনোটোনাস না হয়ে যায়। এইটা আমার জীবনের লক্ষ্য, আমি যেন কোনোভাবে মোনোটোনাস না হই। যদিও সেটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কারণ আমাদের অনেক বেশি কাজ করতে হয়। তারপর সর্বোচ্চ চেষ্টা থাকে মোনোটোনাস যাতে না হই, সারাক্ষণ নতুন কিছু, নতুন ভাবে সোহেলকে দেখার একটা প্রবণতা যেন থাকে, দর্শককে যেন একটা নতুন চরিত্র সবসময় দিতে পারি। সেটাই আমার আসলে চাহিদা, মানে এটাই হয়তো ড্রিম চরিত্র। এবং এবং ড্রিম চরিত্রটা করে ফেলার পরও আবার আরেকটা ড্রিম চরিত্র করার আকাঙ্ক্ষা তৈরি যেন থাকে। কারণ হচ্ছে যে ভালোর শেষ নেই, চেষ্টারও শেষ নেই। আমাকে অ্যাজ এ অভিনেতা হিসাবে জাস্ট এই চেষ্টাটা করে যেতে হবে আর কি। নিশ্চয়ই অনেক অনেক শুভকামনা রইল তার জন্য। আমরা শেষ করব, তার আগে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে। দর্শকদের উদ্দেশ্যে এটুকুই বলবো, সিনেমা হলে আপনারা যেভাবে উপচে পড়ে সিনেমাগুলো দেখছেন, সেই প্রভাবটা আপনারা যেন সবসময় রাখেন। আমাদের নতুন আর একটা সিনেমা আসছে, আমার, খায়রুল বাশারের, মাসুমুর রহমান নাবিলার, মাসুদ হাসান উজ্জ্বলের, বনলতা সেন, কবি জীবনানন্দ দাশের জীবনের উপরে তার কবিতাকে একটা কাব্যিক পোয়েটিক জার্নি দেওয়ার চেষ্টা করেছেন উজ্জ্বল ভাই। আশা করছি সেটা সিনেমা হলে আসলে আপনারা সবাই দল বেঁধে সিনেমাটা দেখতে যাবেন। আপাতত এইটুকুই। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার মঙ্গল কামনা। আরো একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য এবং কাজের প্রতি, নতুন সিনেমার প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এখানে ইতি টানছি। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে আরটিভির পডকাস্ট জুম বক্স থেকে। আগামী পর্বে আবারও নতুন কোনো অতিথি, নতুন কোনো আড্ডা, গসিপ নিয়ে হাজির হয়ে যাব। স্টে টিউনড।